অবিরাম বৃষ্টির কবলে পড়েছে দেশ। বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে জনপদ। রেকর্ড বৃষ্টিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। কক্সবাজারের টেকনাফের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ফেনীতে রাত থেকে বৃষ্টি কিছুটা কমেছে, তবে এখনও মহুরী নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার ওপরে রয়েছে। পানির চাপে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙনে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর 2 উপজেলায় প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র, খোলা রয়েছে কন্ট্রোল রুম। বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, তবে এখনও শহরের অনেক জায়গায় পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় সাথে সাথে কক্সবাজার টেকনাফের তলিয়ে যাওয়া গ্রামের পানি নামতে শুরু করেছে। প্লাবিত ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা নিজ নিজ স্থানে ফিরতে শুরু করেছে। বৃষ্টিপাত কমে যাওয়ার সাথে সাথে কক্সবাজার টেকনাফের তলিয়ে যাওয়া গ্রামের পানি নামতে শুরু করেছে। অনেক ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। শাহিন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি জানাবেন আমাদের বিস্তারিত? সুস্মিতা, আপনি যেমনটি বলেছেন আমি আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন টানা বৃষ্টির কারণে টেকনাফ সীমান্ত উপজেলার মধ্যে 6টি ইউনিয়ন, একটি পৌরসভার মধ্যে আপনার 50টির উপর গ্রাম পানিতে তলিয়ে গিয়েছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ঝুঁকিপূর্ণ আপনার পাহাড় রয়েছে, সে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এবং গতকাল থেকে বৃষ্টিপাত একটু কমে যাওয়ায় আপনার আশ্রয় কেন্দ্রে যেগুলা আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ, তারা আবার নিজ নিজ স্থানে ফিরতে শুরু করেছে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল আমি স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটা জানিয়েছেন, টেকনাফ উপজেলা থেকে সীমান্ত পয়েন্ট দিয়ে পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর, আপনার পূর্বে হচ্ছে আপনার নাম নদী। এই দুইটা সীমান্ত দিয়ে যে আপনার বর্ষার যে পানিগুলো যায়, যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো একদম দখল হয়ে গেছে। এবং তারা সরকারকে, এরপর উপজেলা প্রশাসনকে তারা একটা দাবি জানিয়েছেন, অতি দ্রুত তাদের কোনো ত্রাণের প্রয়োজনে অতি দ্রুত যাতে যে সমস্ত এলাকা দিয়ে আপনার বেড়িবাঁধ দিয়ে পানিগুলো যেত, সে সমস্ত এলাকাগুলো খনন করে এবং যে সমস্ত আপনার খালগুলো দখল করেছে প্রভাবশালীরা, খালগুলা উচ্ছেদ করে এই অতি সহজে যে স্থানীয়রা এখন দুর্ভোগে আছেন, অনেকে বাড়ি করে আপনার চুলায় আগুন দিতে পারে নাই, বাড়ি করে অনেকে মানে খাওয়া পর্যন্ত করতে পারে নাই। আমি গতকাল কয়েকটি এলাকায় গিয়েছিলাম, ঘুরে আমি যেমনটা দেখেছি, তারা আমাকে বলেছে আমাদের কোনো ত্রাণের দরকার নেই, আমাদের একমাত্র দরকার হচ্ছে পূর্বে যে পানিগুলো আমাদের বর্ষার বিভিন্ন পয়েন্ট দিয়ে যেত, সে পয়েন্ট গুলো যাতে খনন করা হয় এবং উচ্ছেদ করা হয়। সুস্মিতা। শাহিন, ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমে অস্থির উত্তরের চালের বাজার, কিছুতেই কমছে না দর। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। অভিযান চালিয়েও কোনো সুফল মিলছে না। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিক আর কর্পোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। আর বাজার নিয়ন্ত্রণে ধান কেনা থেকে বিরত আছেন নওগাঁর মিলাররা। সরবরাহের কমতি নেই, তবুও বাজারে ঊর্ধ্বমুখী চালের দর। ভরা মৌসুমে ধানের দাম বাড়ার অজুহাত দিয়ে চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। খুচরা বাজারে কেজি প্রতি মোটা চাল 52 থেকে বেড়ে 60 টাকা, আর চিকন চাল 72 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। বাজারে প্রশাসনের নজরদারি বাড়লেও মিলছে না কোনো সুফল। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিক আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাড়ছে চালের দর। আমাদের ধারণা আছে প্রতিটা গোডাউনে লক্ষ লক্ষ টন ধান তারা কিনে রাখছে, কিন্তু সেই ধানগুলো তারা মজুদ রাখার কারণেই বাইরের ধানের দাম আমদানি কমে গেছে। হাজার হাজার মন ধান কিনে স্টক করেছে, এরা ক্যাশিং করে না, বাজারে চালও বিক্রি করে না। এরা ধান কিনে, যখন ধানের দাম 300-400 টাকা বাড়তি হয়, তখন ধানটা বেচে দেয়। সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে পারে, তাহলে সরকার এই বাজারের উপরে নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে মিলারদের দাবি, জেলার সিংহভাগ ধান উচ্চ মূল্যে কিনছেন কর্পোরেট ও জেলার বাইরে থেকে আসা ব্যবসায়ীরা। ফলে ধান কেনা থেকে বিরত থেকেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। মহাদেবপুর ধান কিনে বিভিন্ন জায়গাতে আমরা দিই, এই তোমার এই কুষ্টিয়া দিই, চাপাই দিই এবং নওগাঁ দিই, এসে দিই। হ্যাঁ, জেলার বাইরে আমরা বেশিরভাগ ধান দিই। এই ধানগুলো যেগুলো আমদানি হচ্ছে আমাদের জেলার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান বা মিল, তারা এখান থেকে এগুলো ধান কিনে নিয়ে যাচ্ছে বাজার বরাবর যে দাম আছে সেই দামে।
বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা খাদ্য বিভাগ। শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাদের। মিল মালিকদের পরামর্শ, সরকারকে নির্ধারণ করে দিতে হবে চালের বাজার দর, আর এতে নিয়ন্ত্রণে আসবে ধান ও চালের বাজার। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের বানিয়ার চালায় ইলিয়াস মোল্লা নামে এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। গেল জুনে 3 সহযোগী সহ ইলিয়াস মোল্লাকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। এরপর গ্যাংয়ের বাকি সদস্যরা আরও বেপরোয়া হয়ে ওঠে। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রাতের আধারে অস্ত্রসহ এভাবে মহড়াতে ইলিয়াস মোল্লা ও তার নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা, উদ্দেশ্য এলাকায় প্রভাব বিস্তার। শুধু রাতে নয়, দিনের আলোতেও চলছে তাদের অনৈতিক কর্মকাণ্ড। ছিনতাই থেকে শুরু করে চুরির সব অপরাধেই জড়িয়েছে তাদের নাম। জুনে 3 সহযোগী সহ ইলিয়াস মোল্লা গ্রেপ্তারের পর গ্যাংয়ের বাকি সদস্যরা হয়ে ওঠে আরও বেপরোয়া। তাদের ভয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মাদক সেবন ও বিক্রি সহ নানা অপকর্মের অভিযোগ এলাকাবাসীর। কিশোর গ্যাংয়ের মূল হোতা গডফাদার যিনি উনি ইলিয়াস। তো উনি ওদের বিশাল একটা 10-15 জনের মতো একটা টিম। মোবাইলের টাকাটা মতো তারা হ্যাক করে নিতে পারে, কিভাবে নেই কে জানে। এইসব নেওয়া ফ্যাক্টরির মধ্যে হয়েছে বিভিন্ন হয়রানি এবং বিভিন্ন নির্যাতনের কারণে। তারপরে থানায় আমগর এই অভিযোগগুলাই তারা গুরুত্ব নেয় না এবং আমগর কোনো প্রতিকার করে না। সরকারের কাছে অনুরোধ, উশৃঙ্খল বাহিনী গ্রেপ্তার করে আইনের হেফাজতে নিয়ে রাখলে আমরা উপকৃত। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থার আশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ব্যাপারে আমার মোবাইল টিম গিয়ে এখানে পেট্রোল করে আসছে, সবাইকে অ্যাওয়ার্ড করছে। কোনো ধরনের নতুন কোনো তথ্য আমরা পাইনি। আমরা অভিযোগপত্র দেওয়া হয়েছে। এরপরে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে যদি আপনার গ্রান্ট হয় তাহলে আপনার ওয়ারেন্ট হবে। ওয়ারেন্ট হলে আমরা এই ব্যাপারে ওয়ারেন্টের ব্যবস্থা নেব। কিশোর গ্যাংয়ের সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা নিলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সমেজ উদ্দিনকে। আজ তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীর স্বজন জানান, 6 জুলাই বিকেলে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সমেজ। বিষয়টি কাউকে না বলার জন্য মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1ম শ্রেণীর শিক্ষার্থী। 2026 সালের জানুয়ারির মধ্যেই শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতুর কাজ। 10.876 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু প্রকল্পের ব্যয় প্রস্তাব 17,466 কোটি টাকা। সম্প্রতি ভোলা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। 2026 সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ। তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর সেতুটির দৈর্ঘ্য হবে প্রায় 11 কিলোমিটার। সেতুর 2 পাশে হবে 4 লেনের সংযোগ সড়ক, টোল প্লাজা ও আধুনিক অবকাঠামো। ব্যয় ধরা হয়েছে 17,466 কোটি টাকা। জমি অধিগ্রহণ হবে 507 একরের বেশি। পদ্মা সেতুর সুফল দক্ষিণাঞ্চলে প্রবাহিত, তবুও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভোলা ছিল অপেক্ষায়। এবার গ্যাস সমৃদ্ধ এবং পর্যটন সম্ভাবনায় ভরপুর এই জেলায় অবশেষে আসছে উন্নয়নের জোয়ার। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভোলা ঘুরে এসে দিয়েছেন আশ্বাস। প্রকল্পটি অগ্রাধিকার দিচ্ছে সেতু বিভাগ। অর্থায়নে ভাবা হচ্ছে জাপান, কোরিয়া ও সরকারের নিজস্ব ভান্ডারকে। প্রাথমিক সম্ভাব্যতা যাচাই, সুতরাং এই মুহূর্তে স্পেসিফিক অল্প একটু বেড়েছে, যেটা বলে কার্ভ হওয়ার কারণে প্রায় 1 কিলোমিটার মতো আমাদের বেড়েছে। এটা ধরে আমরা এখন আগাচ্ছি। মোদ্দাকথা ব্রিজটা হবে, এটা আমাদের সেতু বিভাগের ফার্স্ট প্রায়োরিটি। ট্যুরিজমটা, ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, যেই মাত্র একটা ব্রিজ হয়ে যাবে, তারপর হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করবে, কারণ যাতায়াতটা ইজি হয়ে যাবে। কাজে এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ। আমরা আশা করবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও। সকলের সাথে মত বিনিময় সভা করেছেন এবং একটি সমীক্ষা তারা যাচাই করেছেন। ব্রিজটি ঠিক লাহারহাট থেকে শুরু হয়ে শ্রীপুর হয়ে আমাদের ভেদুরিয়ায় এসে ল্যান্ড করবে। প্রায় 10.87 কিলোমিটারের একটি সেতু হতে যাচ্ছে।
সেতুর দ্রুত কাজ শুরু এবং তার সঙ্গে গৃহস্থলী ও শিল্পে গ্যাস ব্যবহারের সুযোগ দাবি ভোলাবাসীর। দুর্যোগের সময় আমরা কোনো মানুষ পারাবার হতে পারি না, একটা ইমার্জেন্সি রোগী নিতে পারি না। আমি আশ্বাস করি যে এই ভোলা ব্রিজ হলে আমরা এই অভিশাপ থেকে টোটাল ভোলাবাসী দল বল নির্বিশেষে সবাই এটার অভিশপ্ত মুক্ত হব। সব ক্ষেত্রে ভোলার মানুষের এই দাবিটি যদি পূরণ হয় তাহলে আমি মনে করি যে ভোলার প্রত্যেকটা সেক্টরে আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি। ভোলা বরিশাল সেতু হলে এটা অর্থনৈতিক এই দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে। ভোলা বরিশাল সেতু হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক করিডোর, যা ভোলাকে এনে দেবে এক নতুন ভোর, এমন আশা ভোলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চাকরির বাইরে কেবল নির্দিষ্ট ডায়াগনস্টিকে রোগী পাঠিয়ে দিনে আয় 20 থেকে 30 হাজার টাকা। এমন করেই বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জড়িয়েছেন অনিয়ম আর দুর্নীতিতে। সরকারি সেবা নিতে আসা রোগীদের সুকৌশলে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই চিকিৎসকদের বিরুদ্ধে। দিনের পর দিন প্রকাশ্যে এমন অনিয়ম চললেও কর্তৃপক্ষের অপেক্ষা লিখিত অভিযোগের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের দালাল এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে দূরে থাকার সতর্কতামূলক নির্দেশনা দিয়ে মাইকিং চলে প্রায় প্রতিনিয়ত। দালাল মোটা অঙ্কের কমিশন খাবার জন্য। তবে এই মাইকিংয়ের সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন খোদ ডাক্তাররাই। এই হাসপাতালের একজন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার হক, মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক তার প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের চিরকুট হাতে ধরিয়ে দেন। রোগীরা জানান সরকারিভাবে কোনো টেস্ট করে আনলে সেটা গ্রহণ করেন না তিনি, এমনকি নিজের ডায়াগনস্টিক থেকে টেস্ট না করালে সেই রিপোর্টও দেখেন না। লাইফ কেয়ার এইটা মানে এইখানে যাইতে বলছে, এর জন্য আমরা ওইখানে যাচ্ছি। আমাদের বলছে এই টিকিটটা দিয়েছে, বলছে তোমরা এখানে যাও কইরা নিয়ে আসো। ডাক্তারের তার সাজেস্ট হয়েছে, পরামর্শ হয়েছে যে আপনারা যদি ভিতর দিয়ে করান তাহলে আপনার রিপোর্টগুলো স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আসে না। অভিযোগের পুরোটাই অস্বীকার করেন হাসপাতালের এই চিকিৎসক। না আমি এখানে রোগী দেখিও না, এখানে আমি রোগী দেখিও না, যাইতে বলিনি। রোগীর লাগবে আজকে করানো যাবে, ঠিক আছে, কাছে বলে বাড়িতে করান, পরে আমাকে দেখান, ঠিক আছে, কিন্তু আমি এখানে যাইতে বলিনি, এটা কেসে আমি জানিও না। এখানেই শেষ নয়, দেখা গেল দায়িত্ব পালনকালে ডাক্তাররা রোগীদের ব্যক্তিগতভাবে পাঠাচ্ছেন নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে। না আমার সাথে কারোর সাথে কোনো চুক্তি নাই, ঠিক আছে। হ্যাঁ, রোগী আমারে বারবার জিজ্ঞেস করছে, সেই সোর্সে আমি বলেছি। হ্যাঁ, ব্যাপার বুঝছেন, সে যদি আমার কাছে অন্য জায়গা থেকে করে কোথাও থেকে, সেখানে আমার কোনো হেডেক নাই। অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেন। ডাক্তার পাঠায় বা কিভাবে পাঠায় বা কি কারণে পাঠায় এটা তো আমরা বলতে পারবো না। না, এরকম কোনো টাকা পয়সার আমাদের কোনো চুক্তি নেই। তবে জানা যায় মানহীন ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে দিনে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পান চিকিৎসকরা। এরা সকালবেলা আসে, প্রতিটা ডাক্তার 20-30 হাজার টাকার পকেট নিয়ে চলে যায়। এটা ওরা কে দেয়? এমন অনিয়মে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন রোগীরা। বাড়ায় গেলে আমার 2200-2300 টাকা লাগবে সর্বনিম্ন। যদি এখানে টেস্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা দেখাইলাম, কিন্তু এখানে টেস্ট আছে, আমরা এর আগে তো টেস্ট করাইছি, কেন উনি বাহিরে দিল? তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চিকিৎসক কোনো ল্যাবের নাম উল্লেখ করে দেওয়ার কথা না। অভিযোগ যদি আমরা পাই, যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই, তাহলে আমরা তদন্ত করে বিষয়টা সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া। কর্মকর্তা বা কর্মচারী তারা যেন নীতির বিরুদ্ধে কাজ করাটা এটা তো অনৈতিক একটা কাজ। এ ব্যাপারে কোনো আমরা আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভুক্তভোগী ও তাদের স্বজনরা চাইছেন যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় এনে এই অনিয়মের স্থায়ী সমাধান। ডিবিসি নিউজ ডেস্ক। কাঁচামাল সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে চাঁপাইনবাবগঞ্জের 300 বছর পুরনো কাঁসা পিতল শিল্প। কাঁচামাল সংকটে বেড়েছে তৈরি পণ্যের দাম, কমেছে বিক্রি, আর এতে দুশ্চিন্তায় পড়েছেন এই শিল্পের সাথে জড়িত সদর উপজেলার প্রায় শতাধিক কারিগর। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের, আর ঐতিহ্যবাহী এই শিল্পকে জিআই পণ্যের স্বীকৃতি দিতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আগুনে পুড়িয়ে একটি পাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কাঁসার তৈরি জিনিসপত্র তৈরি করছে 7 থেকে 8 জন মানুষ। আর হাতুড়ির টুংটাং শব্দে সকালে ঘুম ভাঙে এই এলাকার মানুষের। প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই শিল্পকে ধরে রেখেছে এই অঞ্চলের মানুষ। এর সুনাম রয়েছে দেশ বিদেশ জুড়েও। আগুনে পুড়িয়ে কাঁসা পিতল থেকে বানানো হচ্ছে থালা, বাটি, জগ, কলস, গ্লাস ও চামচ সহ বিভিন্ন জিনিসপত্র।
তবে কাঁচামাল সংকটের পাশাপাশি কাঁসা পিতলের দাম বাড়ায় প্রভাব পড়েছে বেচাকেনায়। একসময় পুরো শহর জুড়ে প্রচলিত এই ব্যবসা এখন প্রায় বিলুপ্তির পথে। রাং, তামা, কাঁসার দামটা হলো বৃদ্ধি, এই জন্য বাংলাদেশে আমাদের আয় রোজগারটা কম হচ্ছে। যে পরিমাণে আমাদের দরকার সেই পরিমাণে পাচ্ছি না, পাচ্ছি যদি দাম প্রচুর পরিমাণে। সরকার সহযোগিতা করতে, তাহলে আমরা মনে হয় এই কাজটা আরও উন্নত মানে আরও ভালোভাবে আমরা করতে পারতাম। মজুরি কম হওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। তবে আরামবাগ, আজাইপুর, বটতলাহাট ও শঙ্করবাটির এলাকার লোকজন এখনও ধরে রেখেছেন এই ব্যবসা। আর এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি মালিক শ্রমিকদের। এই শিল্পটা ধ্বংসের দিকে, কারণ এখানে কাঁচামালের স্বল্পতা, কাঁচামাল না পাওয়ার জন্য পণ্যের দাম অনেক বেড়ে যাচ্ছে। কাঁসা পিতল যে একটা ঐতিহ্যবাহী, এর যে অর্থনৈতিক একটা সুবিধা ছিল, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা। সরকারের একটা ভূমিকা থাকা উচিত, এই বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা পিতল শিল্পকে রক্ষা করার জন্য। অপরদিকে এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সেই সাথে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে চলছে চেষ্টা। আমাদের আরও কয়েকটি জিআই পণ্য স্বীকৃতির জন্য কাজ চলমান আছে। ইতিমধ্যে আমি আসার পরে একটি মিটিংও করেছিলাম। আমরা এই কাঁসা শিল্প একটা ঐতিহ্যবাহী শিল্প, আমরা কাঁসা শিল্প নিয়েও জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কাজ করতে পারি। চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।